প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 20 দিন ধরে কক্ষে তালা, বাইরে বসে কাজ করছেন পবার মহিলা বিষয়ক কর্মকর্তা। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালিত। রাজশাহী জেলা লিগ্যাল এইডের পক্ষ থেকে রাশিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান। রাজশাহীতে টাঙ্গাইল পুলিশ সুপারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বদলি হয়ে এসে অফিসে ঢুকতে পারছেন না রাজশাহীর পবা উপজেলার নতুন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন। গত 3 এপ্রিল নিয়োগ প্রজ্ঞাপন জারির দিন থেকে তিনি অফিসে গিয়ে দেখেন তার কক্ষটি তালাবদ্ধ। তারপরও দায়িত্ব গ্রহণ করে অফিসের সামনে বারান্দার বেঞ্চে বসে দাপ্তরিক কাজকর্ম শুরু করেন তিনি। ফাতেমা খাতুন জানিয়েছেন, যে কর্মকর্তার স্থলে তাকে পদায়ন করা হয়েছে ওই কর্মকর্তা তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, তিনি অফিসে তালা দিয়ে রেখেছেন। সংশ্লিষ্টরা জানান, প্রায় 6 বছর পবাই মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে ছিলেন শিমুল বিল্লা সুলতানা। 28 মার্চ শিমুল বিল্লাকে নাটোরের বড়াইগ্রামে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বড়াইগ্রামের মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনকে পবাই বদলি করা হয়। পরে 3 এপ্রিল আরেক প্রজ্ঞাপনে শিমুল বিল্লা সুলতানাকে বড়াইগ্রামে রেখে হাবিবা খাতুনকে রাজশাহী দুর্গাপুরে পদায়ন করা হয়, আর পবাই বদলি করা হয় দুর্গাপুরের মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনকে। এখন দুর্গাপুরে বদলি হওয়া কর্মকর্তা হাবিবা খাতুন পবা উপজেলায় থাকতে চাচ্ছেন। অফিসের নিয়ম অমান্য করে হাবিবা খাতুন দীর্ঘ 14 দিন যাবৎ নানান কারণ দেখিয়ে ছুটিতে রয়েছে। ফলে পবার দায়িত্ব নতুন কর্মকর্তাকে তো বুঝিয়ে দিচ্ছেন না, বরং অফিস কক্ষে তালা দিয়ে রেখেছেন ওই প্রভাবশালী কর্মকর্তা। এতে বিপাকে পড়ে দীর্ঘ 20 দিন হতে অফিসের বারান্দায় দাপ্তরিক কাজ সারছেন বদলি হয়ে আসা নতুন কর্মকর্তা হাবিবা খাতুন। বিষয়টি নিয়ে কথা বলতে রাজশাহী মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক শবনম শিরিন বলেন, বিষয়টি সমাধানের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা 28 তারিখের অর্ডার। দিদি মহোদয় বলেছেন, আমরা অনেক কয়েকদিন থেকে প্রায় 15-20 দিন থেকে শুনতেছি যে অর্ডার রিভাইজ হবে, অর্ডার ক্যান্সেল হবে শুনতেছি। 20-21 দিন হয়েছে, এখনও হয় নাই। আসলে অর্ডার ক্যান্সেল হওয়া নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্টেড না। অর্ডার হয়েছে বিধায় আমি এখানে জয়েন করেছি। ক্যান্সেল হলে আমি আমার যেখানে স্টেশন সেখানে যাব, চাকরি যেখানে সেখানেই তো করতে হবে, সেটা না। উনি মিনিস্ট্রিতে যাচ্ছে, ওনার অর্ডারটা উনি পবায় থাকতে চান। না আপনারা মিস করছেন, উনি তো চলে গেছেন শিমুল বিল্লা। শিমুল বিল্লা উনি চলে গেছেন। উনি গত 3 তারিখে একটু চার্জ দিয়েছেন। ইনি আছেন বড়াইগ্রাম থেকে এনাকে দুর্গাপুরে দিয়েছে, কিন্তু উনি শুধু উনি পবার অফিসার, এখানে পবাতে ওনাকে জয়েন করাইছেন এবং ইনি এখানে ওনাকে 28 তারিখে যে প্রজ্ঞাপন ওখানে দেখানো হয়েছে যে বড়াইগ্রাম থেকে পবায়, কিন্তু অর্ডারটা যখন ক্যান্সেল হয়েছে, অর্ডারটা 3 তারিখে যে প্রজ্ঞাপন, ওই প্রজ্ঞাপনে দেখানো হয়েছে উনি বড়াইগ্রাম থেকে দুর্গাপুরে। উনি তো তাহলে পবার অফিসার না। উনি জয়েন যদি করেও থাকেন, চার্জ যদি নিয়েও থাকেন, সেটা ইনভ্যালিড। কিন্তু সেটাকে ধরে রাখার জন্যই মানে যারা চেষ্টা করছেন, যারা এর সাথে আসেন, অন্যায়ভাবে অবিচার হচ্ছে আমার প্রতি। আমি এর 1.5 বছর আগেও যখন আমার একটা অর্ডার দিয়েছিলেন, তখনও আমাকে এরকম শিমুল বিল্লা ম্যাডামকে আমাকে 2 মাস রেখে শিমুল বিল্লা ম্যাডামকে এটা ক্যান্সেল করার স্থগিত করে দিয়েছিল আমার অর্ডারটা। এখন যেমন বলতেছে কি যে বিভিন্ন জটিলতা, কোনো জটিলতার বিষয় ছিল না। ছিল যে শিমুল বিল্লা ম্যাডাম 5 বছর ছিলেন, আরও উনি থাকবেন, ওনার আরও বিষয়। তো আমাকে তখন যোগদান করতে দেওয়া হয় নাই, আমাকে চার্জ বুঝে দেওয়া হয় নাই। তখন একবার যেমন অর্ডারের প্রতি অর্ডারটা ভায়োলেট করা হয়েছে, মান্য করা হয় নাই, আমাকে বসতে দেওয়া হয় নাই। ঠিক এখনও আবার এই 1.5 বছর 2 বছর পরে আবারও আমার অর্ডার হয়েছে। এই অর্ডারটাকে আবার ক্যান্সেল করার জন্য হাবিবাকে এত সুযোগ দেওয়া হচ্ছে। সর্বশেষ দাঁড়াচ্ছে যে আমার প্রতি একটা অবিচার হলো। আমার একটা আবেদন ছিল মিনিস্ট্রিতে, আমার ঊর্ধ্বতনের কাছে, আমার ডিডি মহোদয়ের কাছে, আমার সকল ঊর্ধ্বতনের কাছে আমার আবেদন ছিল। সবাই অবগত যে আমার হাজব্যান্ড অসুস্থ, বিধায় আমি আবেদন দিয়ে রেখেছিলাম যে যদি কখনো সুযোগ হয় আমাকে যেন একটু পবার কাছাকাছি দেওয়া হয়। তাকে কয়েকবার বাইরে থেকে ট্রিটমেন্ট করে নেওয়া হয়েছে, একটু সহজ হতো, আসলে যাতায়াতটা একটু সহজ হতো, চাকরিটাও পুরো সুষ্ঠুভাবে করতে পারতাম, পাশাপাশি তাকে একটু দেখতে পারতাম।
তো এটা আমার প্রতি একটু অবিচার হলো যে দুইবার একজন অফিসারকে অর্ডার করার পরে তাকে যোগদান করা এবং তাকে চার্জ দেওয়ার ক্ষেত্রে এত মানে এটাকে কী বলবো, অর্ডারটাকে মান্য করা হচ্ছে না, একটা মিনিস্ট্রির অর্ডারকে নিয়ে এতটা হেলাফেলা, এটা আমার নিজের কাছেও লজ্জা লাগছে এবং নিজের কাছে খুব খারাপ লাগছে যে মিনিস্টার ম্যাডাম, সচিব স্যাররা তাদের এই অর্ডারটাকে আমরা সম্মান দিতে পারিনি। এটা আসলে আমার নিজের কাছে খুবই লজ্জা লাগছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সকাল 9:30টায় কারাগারের ভেতরে খাপড়া ওয়ার্ডের সামনে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের নেতারা। এ সময় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে 20 সদস্যের প্রতিনিধি দল সেখানে ফুল দিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে। আলোচনা সভায় বক্তারা বলেন, 1950 সালের 24 এপ্রিল রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে আন্দোলনরত কমিউনিস্ট বিপ্লবীরা পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান। এই বীর শহীদেরা যুগে যুগে তরুণ প্রজন্মের জন্য অফুরন্ত প্রেরণার উৎস। তারা বর্তমান প্রজন্মের মানবিক ও সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লড়াই সংগ্রামে পথ দেখিয়ে যাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক সহ অন্যান্যরা। টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহিম শাহর বিরুদ্ধে জমি জবরদখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা অমানবিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বুশরা খান ও তানভীর রহমান আবিরের পরিবার। বুধবার বেলা 12টায় নগরীর একটি রেস্তোরাঁয় অবসরপ্রাপ্ত রুয়েট কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহিম শাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আব্দুর রহিম শাহ চৌধুরী চুক্তিটি অমান্য করে এবং পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করে। আমরা শাস্তির লক্ষ্যে আব্দুর রহিম শাহ চৌধুরীর সমস্ত শর্ত মেনে নিয়ে নিচতলার গ্যারেজ, উভয় পক্ষে 14টি ফ্ল্যাট, আমরা ভূমির মালিক ও 14টি ফ্ল্যাট আব্দুর রহিম শাহ চৌধুরী বুঝে নেন। সে আলোকে আমরা আমাদের ফ্ল্যাট বিক্রয়, ভাড়াসহ ভোগ দখল করাকালে আমাদের বিক্রিত ফ্ল্যাটের মালিক ও ভাড়াটিয়ার সহিত বিভিন্ন রকম অশালীন আচরণ করেন। আমরা ভূমির মালিক উক্ত বিষয়ে কথা বললে কথায় কথায় উনি পুলিশ ডাকেন এবং আমাদের বিভিন্নভাবে শায়েস্তা করবেন এই মর্মে হুমকি দেন। আমরা মোহাম্মদ আব্দুর রহিম শাহ চৌধুরী আপোষ মূল্যে ফ্ল্যাট ভাগাভাগি করলেও বিনা কারণে আমাদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করে পুলিশের মাধ্যমে আমাদের দখলকৃত ফ্ল্যাটে স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। আব্দুর রহিম শাহ চৌধুরী আমাদের বিরুদ্ধে মিথ্যা বর্ণনায় রাজশাহী সিটি কর্পোরেশনে একটি অভিযোগ দায়ের করে মাননীয় মেয়র মহোদয় বরাবর। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের আয়োজনে প্রোটেক্ট ইয়োর এয়ার, প্রোটেক্ট ইয়োর হেলথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। উচ্চমাত্রার শব্দদূষণ কানে কম শোনা থেকে শুরু করে স্থায়ীভাবে বধির হচ্ছে। এই ক্ষতির প্রভাব পাখির প্রজননের ওপর প্রভাব ফেলছে। শব্দের উৎস চিহ্নিত করে শব্দদূষণ হ্রাসে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 9:30টায় নগর ভবনে রাশিক মেয়রের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আরিফুল ইসলাম। তীব্র গরমের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের মহৎ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশ, রিকশা চালক, দিনমজুরদের মাঝে খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ভাইব্রেন্ট ভিশনারিজ নেটওয়ার্ক।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিফাত শাহরিয়ার কিয়াম বলেন, সকলের উচিত মানুষের পাশে দাঁড়ানো, একে অপরকে সাহায্য করা। ভাইব্রেন্ট ভিশনারিজ নেটওয়ার্ক স্বপ্নবাজ তরুণদের নিয়ে গড়ে ওঠা একটি স্বেচ্ছাসেবীমূলক সংগঠন, যারা সকল শ্রেণী পেশার মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে চলেছে। ট্রাফিক পুলিশ সদস্যদের সহায়তায় ডিএমপি কমিশনারের প্রশংসনীয় উদ্যোগের খবর পত্রিকায় পড়ার পর এই বিষয়টি হৃদয়কে আলোড়িত করে সংগঠনটির তরুণদের। রাজশাহীতে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের চলমান আবাসন প্রকল্পের আওতায় 8টি প্রজেক্টের মধ্যে পঞ্চম গ্রিন সাইরা মঞ্জিল নামে প্রজেক্টের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার নগরীর সরকারি মহিলা কলেজের উত্তর পাশে নান্দনিক শহরে নিরাপদ বসবাস নিশ্চিত করতে শুরু হলো বহুতল বিশিষ্ট অত্যাধুনিক মানসম্পন্ন আবাসিক 9তলা ভবনের নির্মাণ কাজ। প্রকল্পটির উদ্বোধন করেন রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 2 ও 13 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউর রহমান বাবু, গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক আব্দুল হাসিব পান্না। পরিশেষে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পরে ভুট্টার ক্ষেত থেকে সোহেল রানা নামে এক যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা বাজারের পাশের একটি ভুট্টার ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা উপজেলার নাজিরপুর গ্রামের সিরাজ আলীর ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার সকালে অটোভ্যান কেনার জন্য টাকা নিয়ে তার ভাইরা ভাই আকমানের সাথে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরের দিন সকালে আকমান হোসেন বাড়িতে ফিরে এসে সোহেল রানার কাছে 80,000 টাকা পাওনা রয়েছে এমন দাবি করেন সোহেলের বাবার কাছে। এ সময় সোহেল রানার সন্ধান চাইলে সোহেলের বাবার সাথে আকমান হোসেন বাগবিতণ্ডা করে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে ভুট্টার ক্ষেত দিয়ে চলাচলের সময় স্থানীয়রা ক্ষেতের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত পা বাঁধা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ বলছে, সুরতহাল প্রতিবেদনে নিহত সোহেল রানার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে, তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাটোরের নানা আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল 10:30টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল আমিন, পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদি হাসান সহ পরিবেশ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ঢাকার শব্দ দূষণের মাত্রা নিয়ে গবেষণা করেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। গবেষণা তথ্য অনুযায়ী ঢাকার সব এলাকাতে শব্দ দূষণ বিধিমালা 2006-তে উল্লেখিত আদর্শমান অতিক্রম করেছে শব্দের মাত্রা। নগরের বিভিন্ন স্থানে সাধারণভাবে শব্দের গ্রহণযোগ্য মানমাত্রার থেকে প্রায় 1.3 থেকে 2 গুণ বেশি শব্দ পাওয়া গেছে, যা আশঙ্কাজনক। তাই শব্দ দূষণ হ্রাসে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান বক্তারা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।